রাসায়নিক বন্ধন কত রকমের আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে আয়নিক বন্ধন, নাকি? আয়নিক বন্ধন, তারপর সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, তারপর হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, তারপরে হলো সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন, তারপর কি ধাতব বন্ধন, নাকি? ধাতব বন্ধন। এই এখন এই যে সমযোজী বন্ধন যেটা আছে, সমযোজী বন্ধন আবার কয় প্রকারের, কি কি? সিগমা এবং পাই বন্ধন, সিগমা বন্ধন, আর একটা হলো পাই বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন কত রকমের আছে? হাইড্রোজেন বন্ধন কয় প্রকার? হাইড্রোজেন বন্ধনটাও দুই প্রকারের। একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আরেকটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এই হলো দুই ধরনের হাইড্রোজেন বন্ধন, তাই না? আচ্ছা, সন্নিবেশ বন্ধনও কিন্তু এক ধরনের সমযোজী বন্ধন, তাই না? সন্নিবেশ বন্ধনটাও এক ধরনের সমযোজী বন্ধন। তো এই হচ্ছে আমরা যে বন্ধনগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব, এই হচ্ছে তার শ্রেণীবিন্যাস। তাহলে আমরা দেখলাম প্রথমে বন্ধনগুলোকে আয়নিক বন্ধন, তারপরে সমযোজী বন্ধন হাইড্রোজেন, সন্নিবেশ বন্ধন, তারপরে হলো ধাতব বন্ধন। আচ্ছা, এখন আয়নিক বন্ধনের কোনো ক্লাসিফিকেশন নাই। সমযোজী বন্ধন দুই ধরনের আছে, একটা হচ্ছে সিগমার, একটা পাই। হাইড্রোজেন বন্ধনও দুই ধরনের আছে, একটা অন্ত আণবিক আর একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আর সন্নিবেশ বন্ধনের শ্রেণীবিন্যাস নাই। সন্নিবেশ বন্ধন এক ধরনের সমযোজী বন্ধন, আর ধাতব বন্ধন হচ্ছে ধাতুর মধ্যে যে বন্ধন থাকে, তাই তো? এখন আসি আমরা সবার প্রথম আয়নিক বন্ধন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা আয়নিক বন্ধনের সংজ্ঞা লিখবো, আয়নিক বন্ধন। আচ্ছা, আমরা 9-10-এ যেটা পড়তাম যে ধাতু এবং অধাতু একে অপরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে, ধাতু ও অধাতু একে অপরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন, তাই না? আচ্ছা, এই সংজ্ঞাটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, সব ক্ষেত্রে তোমার হচ্ছে গ্রহণযোগ্য না। কেন? যেমন ধরো আমি উদাহরণ হিসেবে বললাম যে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়াম হলো ধাতু আর ক্লোরিন হলো অধাতু। ক্যালসিয়াম এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, আর দুইটা ক্লোরিন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? তো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হয়েছে, আর দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরিন মাইনাস আয়ন হয়েছে। এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, একে অপরকে যে আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষণ করে সেটাকে বলে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তাই না? এটাকে কি বলে? স্থির বৈদ্যুতিক, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে আয়নিক যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কোন বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে এবং যে বন্ধন গঠন করে তার নাম হচ্ছে আয়নিক বন্ধন। এখন আমি যে বললাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যে তৈরি হয়, এটা কিভাবে হয়? ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে। এটা কারা করে? ধাতু এবং অধাতু। এটা ছাড়া কি ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় কিনা? হয়। কেমন? যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ, এই যৌগটাতে আমি যদি ভাঙি তাহলে অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এটা পজিটিভ চার্জযুক্ত আয়ন। পজিটিভ চার্জযুক্ত আয়নকে কি বলে? তাহলে এটা ক্যাটায়ন, এটা কি?
তাহলে এটা কি ধাতু? NH4+ কি ধাতু? না। আচ্ছা, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কোন আকর্ষণ বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করলে এখানে কোন বন্ধন তৈরি হবে? আয়নিক, তাই কি না? তাহলে আয়নিক বন্ধন, এরা কিন্তু ধাতু এবং অধাতু না, তারপরে ওরা কি কোন বন্ধন গঠন করতেছে? আয়নিক বন্ধন। কেন? কারণ একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। ঠিক আছে? তাহলে আয়নিক বন্ধনের মূল শর্ত হচ্ছে ধাতু অধাতু হওয়া না, আয়নিক বন্ধনের মূল শর্ত হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন হওয়া। ক্লিয়ার? তাহলে আয়নিক যৌগের বা আয়নিক বন্ধনের সংজ্ঞার মধ্যে আমরা এই কথাটাই বলবো যে দুই বা ততোধিক ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের সাথে যে বন্ধন গঠন করে সেটাকে আয়নিক বন্ধন বলে। ক্লিয়ার? তাহলে ধাতু আর অধাতু আর বলবো না, বলবো কি ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে দুই বা ততোধিক ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের সাথে যে বন্ধন গঠন করে তাকেই আয়নিক বন্ধন বলে। তাহলে সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক ক্যাটায়ন ও অ্যানায়ন। আচ্ছা, আজকে কিন্তু ওই যে শেষ ছেড়ে দেন চলে যাব এসব কথা বলা যাবে না, বললে এখনই চলে যেতে হবে। এটা শেষ না করে ওঠার কোনো সুযোগ নেই। ঠিক আছে? সংকরায়ন পার্ট ধরলে এটা শেষ করেই উঠতে হবে, যতটুকু সময় লাগবে ততটুকুই। এটা হচ্ছে কথা। তাহলে দুই বা ততোধিক ক্যাটায়ন ও অ্যানায়ন একে অপরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে আয়নিক বন্ধন বলে। ওকে? দুই বা ততোধিক ক্যাটায়ন ও অ্যানায়ন একে অপরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকেই আয়নিক বন্ধন বলে। এখন আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে কি বলে? আয়নিক যৌগ। আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে আয়নিক যৌগ বলে। ঠিক আছে? আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকেই আয়নিক যৌগ বলে। এখন আয়নিক যৌগের তোমার কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। কেন? কারণ এই বৈশিষ্ট্যের উপর বেস করে তোমাকে ফাজানের নীতির প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তো বৈশিষ্ট্যগুলো কি কি আমি একটু বলি। সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে, এটা মনে রাখার কিছু নাই যদিও, আয়নিক যৌগ যারা, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, তাই না? এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। আচ্ছা, আরেকটা কথা বলি ভৌত অবস্থা নিয়ে। আয়নিক যৌগ যারা, তাদের ভৌত অবস্থা হলো তারা কেলাস গঠন করে থাকে। যেমন লবণ কিভাবে থাকে? কেলাস গঠন করে থাকে। এটাকে দেখলে এরকম দেখবে যে এরকম চাপ দিলে ভেঙে যায়। তাহলে এগুলো ভঙ্গুর প্রকৃতির কেলাস গঠন করে থাকে। ক্লিয়ার? তাহলে প্রথমে ভৌত অবস্থা দিয়ে তুমি একটা বৈশিষ্ট্য লিখবা, সেটা কি? এরা হচ্ছে কেলাস গঠন করে থাকে। ক্লিয়ার? তাহলে আমি সংক্ষিপ্ত করে লিখলাম, কেলাস গঠন করে থাকে। নাম্বার 2, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এটা বুঝতে হবে। আচ্ছা, বিদ্যুৎ পরিবহনের জন্য, তড়িৎ পরিবহনের জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, আরেকটা হচ্ছে মুক্ত আয়ন। ঠিক আছে? মুক্ত ইলেকট্রন যেখানে আছে সেখানে বিদ্যুৎ পরিবহন হবে, মুক্ত আয়ন যেখানে আছে সেখানেও বিদ্যুৎ পরিবহন হবে। কথা বুঝে গেল? এন্ড মুক্ত ইলেকট্রন কোথায় থাকে? মুক্ত ইলেকট্রন থাকে ধাতুর মধ্যে। আর মুক্ত আয়ন কোথায় থাকে? জলীয় দ্রবণে অথবা অথবা কি তরল অবস্থায়। তরল অবস্থায়। তরল অবস্থা মানে পানি যোগ করা না। তরল অবস্থা মানে ওই যৌগটারই তাপ দিয়ে তুমি কঠিন থেকে তরলে রূপান্তরিত করছো। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা কি? আয়নিক যৌগ, তাই তো? তো এই আয়নিক যৌগ এটা তো সলিড অবস্থায় থাকে, এটাকে যখন তুমি তাপ দিবা তখন এটা সোডিয়াম ক্লোরাইড লিকুইড স্টেটে আসবে, মানে তরল অবস্থায়। তো তরল অবস্থায় আসা মানে কি? এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে এগুলো মুভমেন্ট করতে পারে, তাই তো? তো মুভমেন্ট করতে পারে মানে ক্যাটায়ন অ্যানায়ন চলাচল করতে মানে মানে ও বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আবার
তুমি যদি এটার সাথে পানি যোগ করো, সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলা, তাহলে অ্যাকুয়াস দ্রবণ তৈরি হলো। এই জলীয় দ্রবণেও এই ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো মুক্ত অবস্থায় থাকে। তাহলে মুক্ত অবস্থায় থাকলেই আমি যেহেতু মুক্ত আয়ন পাচ্ছি এই দুইটা স্টেটে, এই দুইটা অবস্থায়, তাহলে আয়নিক যৌগে এই দুইটা অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারবে। কথা বুঝা গেল? তাহলে আয়নিক যৌগ কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে? গলিত এবং দ্রবীভূত অবস্থায়। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখলাম গলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। গলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, আজকে আমার এক স্টুডেন্ট ইউএসএ যাচ্ছে স্টুডেন্ট ভিসায়, সকালবেলা ফোন দিয়ে হ্যাঁ ইন্টারমিডিয়েট পরে যাচ্ছে, বিএসসি করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এরা গলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এরপর এই আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় সমযোজী যৌগের থেকে। কারণ কি? আয়নিক যৌগগুলো কঠিন অবস্থায় থাকে আর সমযোজী যৌগগুলোর ম্যাক্সিমামই তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে? তাহলে আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। আচ্ছা, আমরা এবার শুধু লিখবো না, এবার বাকিগুলো মুখে বলে যাব। এদের রাসায়নিক বিক্রিয়ার হার বেশি। এরা সমযোজী যৌগের থেকে দ্রুত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আয়নিক যৌগ, ক্লিয়ার? তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার বেশি। নাম্বার 5 হচ্ছে এদের ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি হয়। কিসের মান? ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তার সব থেকে বেশি আমরা মনে রাখবো হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের বেশি, আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে? সেটা কম হবে। ওকে, তা এখন সমযোজী যৌগটা আমরা একটু বলে যাই। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কি? এইটা আমরা 9, 10 এর সংজ্ঞা দিয়ে চালাইতে পারবো। সেটা হচ্ছে দুই বা ততোধিক অধাতু একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকেই সমযোজী বন্ধন বলে। ঠিক আছে? আর সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগকে কি বলে? সমযোজী যৌগ। তো সমযোজী যৌগের বৈশিষ্ট্য আয়নিক যৌগের উল্টা। ঠিক আছে? তো একটা জায়গা মনে রাখবো, এই জায়গাটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে কাদের? সমযোজী যৌগের, আর বেশি হবে কার? আয়নিক যৌগের। ওকে, এবার আমরা যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। হ্যাঁ, হাজানের নীতি। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, বিষয়টা হচ্ছে এরকম, যৌগটা আয়নিক কিন্তু বৈশিষ্ট্য সমযোজী, মানে দেখতে ছেলে কিন্তু আচরণ মেয়েদের মতো, এরকম আছে না? আবার মেয়েদের মধ্যেও তো আছে, দেখতে মেয়ে কিন্তু আচরণ ছেলেদের মতো। তাহলে ঠিক ওরকম যৌগটা আয়নিক কিন্তু বৈশিষ্ট্যগুলো সমযোজী বেশি দেখাবে, এরকম টাইপের যৌগ। তো এই যে আয়নিক যৌগ হয়েও যে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে, কোন যৌগগুলোর মধ্যে আসলে এই বৈশিষ্ট্যগুলো বেশি, এগুলো আমরা দেখলে বুঝতে পারবো। যেমন বাইরে থেকে দেখলে বোঝা যায় না, আচরণ দেখলেই তো বোঝা যায়। তো এরকম আয়নিক যৌগগুলোর ক্ষেত্রেও তুমি দেখলে বুঝতে পারবা যে কোন যৌগটা আসলে বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। তো এটা ডিপেন্ড করে কিসের ওপর? এটা একটু ব্যাখ্যা করি, খেয়াল করবা সবাই। এটা ডিপেন্ড করে হচ্ছে পোলার আয়নের উপর। আচ্ছা, পোলার আয়ন মানে কি? পোলার আয়ন মানে হচ্ছে ইলেকট্রন মেঘের বিকৃতি। ইলেকট্রন মেঘের বিকৃতি অর্থাৎ ইলেকট্রন মেঘ একদিকে সরে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, এগুলোকে পোলার আয়ন বলে। ঠিক আছে?
তো যে যৌগের মধ্যে পোলার আয়ন আছে তাদেরকে পোলার যৌগ বলে, এবং এই ধর্মটাকে বলে পোলারিটি। এই ধর্মটাকে কি বলে? এই যে ইলেকট্রন মেঘ বাঁকা হয়ে সরে যাচ্ছে একদিকে, এই ধর্মটাকে বলে পোলারিটি। খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা খেয়াল করতে হবে, তাহলে ফাজানের নীতি তোমার কাছে ইজি হবে। আচ্ছা, আয়নিক যৌগ কিভাবে গঠন হয়? একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাই না? এরা দুইজন একে অপরের সাথে যে বন্ধন গঠন করে সেটাই হলো আয়নিক যৌগ, সরি আয়নিক বন্ধন, এবং এই যৌগটা হলো আয়নিক যৌগ। তো আয়নিক যৌগ গঠনের জন্য আসলে কে দায়ী একটু খেয়াল করবা। এই যে সোডিয়াম, এটার কক্ষপথ কয়টা? 3টা। এর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ছিল। এ হলো ক্লোরিন, এর কক্ষপথ 3টা, এর লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন ছিল, তাই তো? তো এখন এরা দুইজন একে অপরের সাথে যে বন্ধন গঠন করে, বন্ধন গঠন করার পূর্বে তারা কি করে? কি করে বলো? দান এবং গ্রহণ করে। তো ইলেকট্রনটা দেয় কে? সোডিয়াম দিল একে, আর এ হয়ে গেল পজিটিভ, একে বানিয়ে দিল নেগেটিভ। তখন এদের মধ্যে বন্ধন তৈরি হলো। তার মানে এদের মধ্যে বন্ধনের জন্য কে দায়ী? ইলেকট্রন দায়ী। ঠিক আছে? কোন ইলেকট্রনটা? এই যে সোডিয়াম যে ইলেকট্রনটা দিল। আচ্ছা, ইলেকট্রনটা দেওয়ার আগে তাদের মধ্যে বন্ধন হয়েছে? দেওয়ার পরে হয়েছে, তাই না? তাহলে এই ইলেকট্রনটাই মূলত, সোডিয়াম যে ইলেকট্রনটা দিচ্ছে এই ইলেকট্রনটাই মূলত তাদের মধ্যে বন্ধন তৈরির জন্য কাজ করতেছে। ক্লিয়ার? তো বন্ধনে প্রয়োজনীয় ইলেকট্রনটা কার অধীনে থাকতেছে বলো? কার অধীনস্থ? না, ক্লোরিনের অধীনস্থ। এটা তো এর কাছে ছিল যখন, তখন তার বন্ধন তৈরি হয়নি। বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনটা যখন বন্ধন তৈরি হচ্ছে, তখন প্রয়োজনীয় ইলেকট্রনটা কার কাছে? ক্লোরিনের কাছে। তার মানে অ্যানায়নের কাছে থাকে। কথা বুঝে গেল? তাহলে বন্ধনে প্রয়োজনীয় ইলেকট্রন অ্যানায়নের কাছে থাকে। এটা কোন যৌগে? আয়নিক যৌগে। ঠিক আছে? আর সমযোজী যৌগ কিভাবে হয়? আমি যদি হাইড্রোজেনের কথা বলি, যে একটা হাইড্রোজেন অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, এরা দুইজন কি করে? একজন আরেকজনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে। এদের মধ্যে বন্ধনে প্রয়োজনীয় ইলেকট্রন কোন দুইটা? এই দুইটা ইলেকট্রন, তাই তো? তো এই দুইটা ইলেকট্রন কার অধীনস্থ? কার অধীনস্থ এই দুইটা ইলেকট্রন? দুইজনের অধীনস্থ, তাই না? তার মানে সমযোজী যৌগে ইলেকট্রন মেঘ দুইটা পরমাণুর অধীনে থাকে, আর আয়নিক যৌগে ইলেকট্রন মেঘ একটা পরমাণুর অধীনে থাকে। কার অধীনে? অ্যানায়নের অধীনে। কথা ক্লিয়ার? এখন যদি কোনো কারণে ইলেকট্রন মেঘ অ্যানায়নের অধীনে না থেকে এরকম ক্যাটায়নের দিকে সরে আসে বা দুইজনের অধীনস্থ হয়ে যায়, তখন তার মধ্যে আমরা কি বলবো? সমযোজী বৈশিষ্ট্য তৈরি হয়েছে। কি তাই কিনা? বুঝতে পারছি বিষয়টা? এই যে ইলেকট্রন মেঘ অ্যানায়নের অধীনে আছে ধরে নাও, তো এইটাই হলো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। যদি কোনো কারণে ইলেকট্রন মেঘ অ্যানায়নের অধীনে না থেকে এরকম পোলার আয়ন হয়ে বাঁকা হয়ে ক্যাটায়নের দিকে সরে আসে, কার দিকে? ক্যাটায়নের দিকে সরে আসে। খেয়াল করতে হবে, যদি ইলেকট্রন মেঘ এরকম পোলারাইত হয়ে বাঁকা হয়ে, পোলারায়ন মানে কি? বিকৃতি হওয়া। এই যে ইলেকট্রন মেঘের বিকৃতি হচ্ছে, ইলেকট্রন কিন্তু মেঘ আকারে থাকে, বুঝতে পারছি? তো এই যে ইলেকট্রন মেঘ বিকৃত হয়ে ক্যাটায়নের দিকে সরে আসছে, তার মানে কি? দুইজনের অধীনস্থ হয়ে যাচ্ছে, তাই না? তো দুইজনের অধীনস্থ হইলে তার মধ্যে আমরা কি বলি? যে সমযোজী বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, কারণ সমযোজী যৌগে ইলেকট্রন মেঘ দুইজনের অধীনে থাকে। কথা বুঝাইতে পারলাম? তো এইভাবে পোলার আয়ন যে যৌগে যত বেশি হবে, তার মধ্যে সমযোজীয় বৈশিষ্ট্য তত বেশি হবে, তাই কি না? তার মানে সমযোজী বৈশিষ্ট্য কার মধ্যে কত বেশি, এটা তুমি বুঝতে পারবা তার মধ্যে পোলার আয়ন কত বেশি। ঠিক আছে? তাহলে আয়নিক যৌগে পোলার আয়ন যত বেশি হবে, তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত ড্রপ করবে, কমে যাবে। কথাটা ক্লিয়ার? আয়নিক যৌগের মধ্যে পোলার আয়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তত কম। এই কথাটা আমরা এখানে একটু লিখব। এই দেখো, আয়নিক যৌগে পোলার আয়ন, পোলার আয়ন যত বেশি, পোলার আয়ন যত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তত, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত কম হবে। কথা বুঝে গেল? হ্যাঁ, তাহলে আমরা মূলত দেখব কি, যে আয়নিক যৌগটাতে পোলার আয়ন কোনটাতে বেশি হচ্ছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে না কম হবে। এখন এইটার উপর বেস করে এই যে পোলার আয়ন কার কত বেশি হবে,
এইটা আমরা আবার জানতে পারি যে নীতিটার উপর বেস করে, সেটা হলো ফাজানের নীতি। ঠিক আছে, ফাজানের নীতি দিয়ে আমরা বলতে পারবো যে কোন যৌগে পোলারায়ন কত বেশি। এখন পোলারায়ন ডিপেন্ড করে দুইটার প্রভাবের উপর, একটা হচ্ছে ক্যাটায়নের প্রভাব, আরেকটা হচ্ছে অ্যানায়নের প্রভাব। তো আমরা জানি যে আয়নিক যৌগে দুইটাই থাকে, ক্যাটায়নও থাকে অ্যানায়নও থাকে, এই দুইটাই কিন্তু প্রভাবিত করে পোলারায়নে। ঠিক আছে, পোলারায়নে প্রভাব ফেলে। তো ক্যাটায়নের কি প্রভাব আছে চলো দেখি। ক্যাটায়নের প্রভাব, ক্যাটায়নের প্রভাব, ক্যাটায়নের প্রভাব হলো যদি ক্যাটায়নের চার্জ বেশি থাকে, চার্জ বেশি, আকার ছোট হলে, যদি ক্যাটায়নের চার্জ বেশি এবং আকার ছোট হয়, তাহলে তার তোমার হচ্ছে পোলারায়ন বেশি হবে, তাহলে তার পোলারায়ন বেশি হবে। ঠিক আছে, ক্যাটায়নের চার্জ বেশি এবং আকার ছোট হলে পোলারায়ন বেশি হবে। আর পোলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে, আর আমরা এটার একটা উদাহরণ বলি। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটা যৌগের মধ্যে তোমাকে বললো যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম অথবা কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো এই তিনটা যৌগে দেখো অ্যানায়ন সেম না, অ্যানায়নের কোনো প্রভাব এখানে নাই। তাহলে ক্যাটায়নের দিকে তাকাবো আমরা। ক্যাটায়নে প্রথমে সোডিয়াম চার্জ +1, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3। ঠিক আছে, তিনটারই আকার কিন্তু সমান, কারণ তিনটারই ইলেকট্রন কয়টা করে আছে, 10টা করে, তার মানে নিয়নের আকার। তাহলে আকার সমান, আকারের কোনো ইফেক্ট নাই, তাহলে আমাকে চার্জ দেখতে হবে। ঠিক আছে, তাহলে এদের তিনজনের মধ্যে চার্জ সব থেকে বেশি কার, অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ বেশি মানে কি, এটার পোলারায়ন বেশি, এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে এই তিনটা যৌগের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কার, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, বেশি কার, সোডিয়াম ক্লোরাইড। কথা বুঝে গেল? আচ্ছা, আরেকটা প্রভাব আছে, সেটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। নিষ্ক্রিয় মৌলের ন্যায় না হলে, আচ্ছা, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌলের ন্যায় না হলে, অর্থাৎ স্থিতিশীল না হলে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যদি স্থিতিশীল না হয়, সেক্ষেত্রেও পোলারায়ন বেশি হবে। ঠিক আছে, যদি ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌলের ন্যায় না হয়, অর্থাৎ স্থিতিশীল না হয়, তাহলে পোলারায়ন বেশি হবে, সেখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। যেমন আমি যদি উদাহরণ বলি, যে ধরো ক্যালসিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড, তোমাকে বললো যে এই দুইটা যৌগের মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার কম। তো ক্যালসিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড দুইটার মধ্যে ক্লোরিন সেম, অ্যানায়নের কোনো ইফেক্ট নাই। তাহলে ক্যাটায়ন দেখি, ক্যাটায়ন ক্যালসিয়ামের চার্জ কত, +2, কপারের চার্জ কত, +2, তাহলে চার্জ সমান, চার্জ সমান। আবার ক্যালসিয়ামের কক্ষপথ যে কয়টা, কপারেরও কক্ষপথ সেম, একই, তাই তো? তার মানে দুইজনেরই আকার সমান, চার্জ সমান। তাহলে কি দিয়ে আমি ব্যাখ্যা করব, এখন দেখবো যে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল কার বেশি, অর্থাৎ কার ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌলের মতো আছে এবং কারটা হয়নি। দেখো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 20, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কত হয়, 18। তাহলে এটা কি নিষ্ক্রিয় মৌল, আর্গনের মতো হয়েছে। কিন্তু কপারের পারমাণবিক সংখ্যা 29, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এখন কত, 27। তাহলে 27 কি কোনো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস? তাহলে কি এটা স্টেবল বেশি নাকি এটা স্টেবল বেশি, তাই না? তাহলে পোলারায়ন বেশি হবে কোথায়, এই যে এখানে, যেটা স্টেবল কম। কথা বুঝে গেছে? তাহলে যদি ক্যাটায়ন নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন না করে, তাহলে সেখানে পোলারায়ন বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তার বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার কম হবে। তাহলে এই দুইটার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম কার, কপার ক্লোরাইডের। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, এই গেল ক্যাটায়নের প্রভাব। এবার চলো আমরা একটু অ্যানায়নের প্রভাব দেখে আসি। আচ্ছা, অ্যানায়নের প্রভাবটা কি একটু খেয়াল করবা। অ্যানায়নের প্রভাব হচ্ছে, অ্যানায়নের যদি আকার বড় হয়,
ও চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। ঠিক আছে, কথা বললো না, একটু খেয়াল করো। অ্যানায়নের ক্ষেত্রে আকার বড়, চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। আর পোলার আয়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এখন এরকম আমরা উদাহরণ যদি দেই, যেমন ধরো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ধরো এই দুইটা যৌগের মধ্যে বললাম, এই দুইটার মধ্যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার কম। তো দুইটা যৌগেই সোডিয়াম প্লাস ক্যাটায়ন সেম, ক্যাটায়নের কোনো ইফেক্ট নাই। অ্যানায়ন দেখি, ফ্লোরিনের জার্ন মান -1, ক্লোরিনেরও কত -1, তাহলে দুইটারই চার্জ সংখ্যা সমান। তো চার্জ সমান থাকলে তখন আমরা দেখব আকার। দেখো এই দুইটার মধ্যে আকার যার বড় তার পোলার আয়ন বেশি হবে। তার এই দুইটার মধ্যে আকার বড় কার, ক্লোরিনের, তাহলে এখানে পোলার আয়ন বেশি হবে, এখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, বেশি কার সোডিয়াম ফ্লোরাইডের। ওকে, আচ্ছা এবার আসি চার্জ দিয়ে যদি বলে, যেমন আমি এই সেম যৌগ দিয়েই বলি, ধরো সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম অক্সাইড, ধরো এই দুইটার মধ্যে বললো, হ্যাঁ সোডিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম অক্সাইড। তো সোডিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম অক্সাইডের দুইটাই সোডিয়াম ক্যাটায়ন সেম, অ্যানায়নের ক্যাটায়নের ইফেক্ট নাই। অ্যানায়ন যদি দেখি, ফ্লোরিনের জার্ন মান কত -1, অক্সিজেন কত -2, তাই না? তো ফ্লোরিনের আকার মানে কয়টা ইলেকট্রন, 10টা, অক্সিজেন 2- মানেও ইলেকট্রন কয়টা, 10টা, তার মানে দুইজনই কি নিয়নের মতো আকার সমান। তাহলে আমাকে দেখতে হবে চার্জ, তাহলে চার্জ এই দুইটার মধ্যে বেশি কার, দেখো চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হয়, চার্জ বেশি কার অক্সিজেনের, তাহলে এখানে পোলার আয়ন বেশি, এখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। কথা ক্লিয়ার? তাহলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আর কোনো প্রবলেম আছে নাই। এখন আমি ধরো একটা প্রশ্ন করি, তোমাকে বললো যে ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, বলো এই দুইটার মধ্যে কোনটা উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট? FeCl3, কেন? তাহলে কি হলো, তোমরা তো উল্টা অ্যান্সার দিচ্ছ। এখানে ফ্লোরিন তোমার ক্লোরিন, এখানে অ্যানায়নের কোনো প্রভাব নাই, ক্যাটায়নের এখানে চার্জ হলো +2, এখানে চার্জ হলো +3, তো দুইটারই তো আকার সেম, তাহলে আকারে কোনো ইফেক্ট নাই, চার্জের ইফেক্ট আছে। চার্জ হলো যার বেশি তার পোলার আয়ন বেশি, তার পোলার আয়ন বেশি হলে তার আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে, কেন কমে যাবে না? তাহলে এখানে পোলার আয়ন বেশি, এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আর এইটার হলো বেশি। কথা বুঝে গেল? ওকে, তাহলে ব্যাখ্যা লিখতে পারবো এটা যদি আসে। আচ্ছা, এটা 2 মার্ক অথবা 3 মার্কের জন্য আসবে। ঠিক আছে, এইবার হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, সমযোজী যৌগের, এগুলো রিটেন পার্ট, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য যদি হয় কিরকম ভাবে খেয়াল করবা সবাই। আয়নিক যৌগের মধ্যেও আমরা দেখলাম পোলার আয়ন যত বেশি তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। সমযোজী যৌগের ক্ষেত্রেও এরকম, ঠিক একদম হুবহু তাই, যে পোলার আয়ন যত বেশি হবে তার আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হবে। সমযোজী যৌগের পোলার আয়ন যত বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হবে। আমি একটা উদাহরণ বলি, তোমরা এটা চিনো, এই যে H2O, H2O এটা কি পোলার না অপোলার যৌগ? কিভাবে বুঝলে এটা পোলার? এটা তো পানি, আবার পানি তো দ্রবীভূত হবে কেন? এটা পোলার কিভাবে, কেন কেন? ইয়েস, এই কথাটা আমি শুনতে যাচ্ছি, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তো এইখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, 3.5, তাই তো, আর হাইড্রোজেন কত, 2.2, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, 1.3। এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক উচ্চ হওয়ায় তড়িৎ ঋণাত্মকতা কি, হ্যাঁ এই এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এদের মধ্যে বন্ধনটা কি, সমযোজী। এই সমযোজী বন্ধনের ইলেকট্রন গুলো নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে।
তো এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য বন্ধন জোড় ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে বেশি সরে যায়। কথা বুঝে গেল? তো ইলেকট্রন যার দিকে সরে যাবে সে কি হয়ে যাবে? নেগেটিভ। যেটা কি বলে আয়নিক যৌগের ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ইলেকট্রন মেঘ একজনের অধীনে থাকে, তাই না? আর সমযোজী যৌগে ইলেকট্রন মেঘ দুইজনের অধীনে থাকে। তো এখানে ইলেকট্রন মেঘ দুইজনের অধীনস্থ কেন থাকতে পারতেছে না? কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তো তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার দিকে ইলেকট্রন চলে গেলে ইলেকট্রন ওই দিকে সরে যাচ্ছে, মানে একজনের দিকে সরে যাচ্ছে, তারপরে এটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে। বুঝে গেল? তো ইলেকট্রন যার দিকে সরে যাবে সে নেগেটিভ হবে, আর যার দিক থেকে সরে গেল সে ইলেকট্রন শূন্যতায় পজিটিভ হয়ে যাবে। কথা ক্লিয়ার? তার মানে কি আয়নিক যৌগের বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসবে। তার মানে এখানে পোলারিটি আছে। বুঝে গেল? পোলারিটি তাহলে ডিপেন্ড করে কিসের উপর? সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর। এখন যদি সমযোজী যৌগে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 হয় তাহলে বুঝবে ওখানে পোলারিটি আছে। এখন 0.5 এর থেকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়তে থাকবে সেখানে তত ভালো পোলারিটি প্রদর্শন করবে, অর্থাৎ সেই যৌগটা তত ভালো পোলার যৌগ। কথা ক্লিয়ার? এখন 1.5 যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দুইটা মৌলের মধ্যে 1.5 হয়ে যায় তাহলে বুঝবা যে ওখানে স্থায়ী ডাইপোল তৈরি হয়ে গেছে আয়নিক যৌগের মতো। আয়নিক যৌগে যেমন স্থায়ী ডাইপোল থাকে ঠিক সেম যদি সমযোজী যৌগে 1.5 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তৈরি হয়ে যায় তাহলে বুঝবা যে ওখানে স্থায়ী ডাইপোল তৈরি হয়ে গেছে, আয়নিক যৌগের মতো এটা আচরণ করবে। কথা বুঝে গেল? তার মানে কি সমযোজী যৌগ আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করবে, এটা কিসের উপর বেস করে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে। বুঝে গেল কথাটা? তাহলে যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি সেটা তত বেশি আয়নিক প্রকৃতির। ক্লিয়ার নাকি? হ্যাঁ, আচ্ছা ধরো তোমাকে বললো যে H2O আর H2S এই দুইটা যৌগের মধ্যে কোনটা অধিক পোলার প্রকৃতির? H2S অধিক পোলার প্রকৃতির। আচ্ছা এখানে দেখো H2S এর গঠনটা আমরা একটু লিখি, একই রকম গঠন। এখানে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কত মনে আছে? দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে শুরু করে বাকিগুলো আমরা কত করে যোগ করতাম? লিথিয়ামের কত? 1, বাকিগুলো 0.5 করে যোগ করতাম। আর তৃতীয় পর্যায়ের মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা সোডিয়ামের শুধু 0.9 আর বাকিগুলোর কত করে যোগ করে বের করব? 0.3 করে যোগ করে বের করব। তাহলে সালফারের কত বলো? বলো বলো হিসেব করে বলো সালফারের কত? তাই হলো কত? এই যে 0.3 যোগ করো 2. এখানে যে 0.9 এর সাথে 0.3 যোগ করলে কত হয়? 1.2। তারপরে আবার 0.3 যোগ করলে 1.5, তারপরে আবার 0.3 যোগ করলে 1.8, তারপরে আবার 0.3 যোগ করলে কত? 2.1, তারপরে 0.3 যোগ করলে কত? 2.4। ঠিক আছে, তাহলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.4। হাইড্রোজেনের কত? তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? আছে পোলারিটি? কোনটা? কার? এটা কাছাকাছি আসবে, একবারে এক্সাক্ট মান তো আসবে না। এই যে টেকনিকটা এখানে 0.33 করে যোগ করতে হয়, তো আমি সহজ করে বলার জন্য 0.3 বলছি। একটু এই কিছু মৌল আছে যেমন ক্লোরিনেরও ব্যতিক্রম আছে। ক্লোরিনের আমরা যদি এভাবে 0.3 করে যোগ করি ক্লোরিনের আসবে যত আসে কত কত যেন আসে সালফার, তারপরে ফসফরাস, সালফার, তারপরে কি ক্লোরিন, তাহলে 2.7 আসার কথা, কিন্তু এটা তড়িৎ হচ্ছে 3.5। বুঝতে পারছো? কিছু ব্যতিক্রম আছে। তো যাই হোক, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য H2S যৌগের মধ্যে কত? 0.2 আর পানির মধ্যে কত? 1.3। তার মানে কি এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, এখানে পোলারিটি বেশি। বুঝে গেল? এটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, এটার আয়নিক বৈশিষ্ট্য কম। এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কথা ক্লিয়ার? ওকে, এই হলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করব। এখন আমরা চলে যাচ্ছি সমযোজী বন্ধনে। এই কথা বলো না, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো শেয়ার করে কারা? অধাতুরা ইলেকট্রন শেয়ার করে, তাই তো? আমি হাইড্রোজেন অণুর কথা যদি বলি, H2 অণু, H2 অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। তো হাইড্রোজেনে আমরা জানি ইলেকট্রন বিন্যাস হচ্ছে
1s1, তাই না? তাহলে এই কোন ইলেকট্রনটা শেয়ার করতেছে? এস অরবিটালের যে ইলেকট্রন আছে। তো এস অরবিটাল দেখতে কেমন? গোলাকার। এই হলো এস অরবিটাল। ক্লিয়ার? এস অরবিটাল দেখতে গোলাকার, আরেকটা হাইড্রোজেনের এস অরবিটাল একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করবে। তো শেয়ার করলে কি করে? অরবিটাল গুলো একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে, এটাকে বলে ওভারল্যাপ হওয়া। ঠিক আছে? তো এই যে ওভারল্যাপ করলো বা অধিক্রমণ করলো, এই অধিক্রমণের ফলে দুইটা ইলেকট্রন একজন আরেকজনের সাথে শেয়ার হলো। কথা ক্লিয়ার? তাহলে ইলেকট্রন শেয়ারের পূর্বে এরা কি করে? সমযোজী যৌগে যে মৌলগুলো থাকে তারা একটা আরেকটার সাথে অরবিটালের অধিক্রমণ করে। ঠিক আছে? তাহলে সমযোজী বন্ধন মূলত কিভাবে তৈরি হয়? অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। কথা ক্লিয়ার? কিভাবে তৈরি হয়? অরবিটালের অধিক্রমণের, অরবিট না, অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। কথা ক্লিয়ার? তো অরবিটাল কত ধরনের আছে? 4 ধরনের, তাই না? এস পি ডি এফ, তাই না? তো এস অরবিটালের আমরা দেখলাম যে অধিক্রমণ যদি হয় তাহলে এভাবে হবে। এখন এস এর সাথে যদি ধরে নাও একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, এরা যদি অধিক্রমণ করে তাহলে কিভাবে করবে? এই এস অরবিটাল এই পি অরবিটাল একে অপরের সাথে এইভাবে অধিক্রমণ করবে। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি পি এর সাথে পি কিভাবে অধিক্রমণ করবে? এই হলো একটা পি অরবিটাল, এই আরেকটা পি অরবিটাল, এভাবে অধিক্রমণ করতে পারে নাকি? আচ্ছা, পি অরবিটাল কি শুধু এইভাবে অধিক্রমণ করতে পারে? পি অরবিটাল তো এভাবেও চাইলেও অধিক্রমণ করতে পারে নাকি? আচ্ছা, এই যে অধিক্রমণগুলো আমি দেখাইলাম, এই অধিক্রমণগুলোকে বলে মুখোমুখি বা হেড টু হেড অধিক্রমণ। ঠিক আছে? আর এই অধিক্রমণগুলোকে বলে পাশাপাশি বা সাইড টু সাইড অধিক্রমণ। কথা ক্লিয়ার? তাহলে মূল প্রথমে আবার প্রথম থেকে বলি, সমযোজী বন্ধন তৈরি হয় অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। অরবিটালের অধিক্রমণ দুই ধরনের হয়, একটা হচ্ছে মুখোমুখি, আরেকটা হলো, তো যদি অরবিটালের অধিক্রমণ এরকম মুখোমুখি হয় তাহলে যে সমযোজী বন্ধনটা তৈরি হয় এটাকে বলে সিগমা বন্ড। কি বলে? আর যদি অরবিটালের পাশাপাশি অধিক্রমণ হয় তাহলে যে সমযোজী বন্ধন তৈরি হয় তাকে বলে পাই বন্ড। কথা ক্লিয়ার? তাহলে সিগমা বন্ধন কাকে বলে? অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে সিগমা বন্ধন বলে, আর অরবিটালের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে পাই বন্ধন বলে। এখন এগুলো কি একই ধরনের অরবিটালের মধ্যে হয় নাকি ভিন্ন ভিন্ন অরবিটালের মধ্যে হয়? একই হতে পারে, ভিন্ন হতে পারে। ঠিক আছে? তাহলে সংজ্ঞার মধ্যে আমরা প্রথমে এই কথাটা বলে নিব, একই বা ভিন্ন ধর্মী অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে সিগমা, একই বা ভিন্ন ধর্মী অরবিটালের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে পাই বন্ধন বলে। ক্লিয়ার? এখন আসি, সিগমা বন্ধন যখন তৈরি হলো, এটা হলো পার্থক্য বলতেছি, দুইটা বন্ধনের মধ্যে পার্থক্য সিগমা এবং পাই। সিগমা বন্ধনে মুখোমুখি অধিক্রমণ হয় আর পাই বন্ধনে পাশাপাশি অধিক্রমণ হয়। তো কোন ক্ষেত্রে অধিক্রমণটা বেশি পাবো আমরা? ওভারল্যাপটা বেশি হবে কখন? সিগমাতে না পাই? সিগমাতে, কারণ এখানে মুখোমুখি অধিক্রমণ হয়, এখানে ওভারল্যাপটা বেশি হবে। ঠিক আছে? আর এখানে পাশাপাশি অধিক্রমণ হয়, এখানে ওভারল্যাপটা কম হবে। যেমন ধরো তুমি একজনের হাত ধরছো, আবার সবার হাত ধরো না, এইভাবে ধরছো, ধরো এইভাবে ধরছো, তাহলে এইটা কি অনেক স্ট্রং হবে না? আর যদি পাশাপাশি ধরো তাহলে এইভাবে ধরতে পারো, না হয় এইভাবে ধরতে পারো, তাই না? কোনটা বেশি স্ট্রং হবে? এটা কি পাশাপাশি হইলো? এটা তো এটাকে বলেছে উপরিস্থাপনীয়তা। না না, আমি হাত হাত ধরার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যদি পাশাপাশি ধরি, ধরে এই হাতের মধ্যে একজন হাত দিয়ে ধরলো, তাই তো? আর আর হচ্ছে সামনাসামনি ধরলে একবারে এইটার সাথে এটা একবার মুষ্টি করে ধরবে, তো কোনটা বেশি স্ট্রং? কখনোই না। না না, যাই হোক, তাহলে মুখোমুখি অধিক্রমণ হলে অধিক্রমণটা ম্যাক্সিমাম হবে, আর পাশাপাশি অধিক্রমণ হলে অধিক্রমণটা মিনিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম অধিক্রমণই স্ট্রং হবে নাকি মিনিমাম অধিক্রমণই স্ট্রং হবে? ম্যাক্সিমামে। তাহলে সিগমা বন্ধন স্ট্রং, পাই বন্ধন দুর্বল। কথা ক্লিয়ার? এবার আসি, সিগমা বন্ধন মানে কি? সিঙ্গেল বন্ড। সিগমা বন্ধন মানে সিঙ্গেল বন্ড। ধরে নাও এই দুইটা মৌল এই যে সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যুক্ত। এখন আমি কি একটাকে ধরে নাও আমি স্থির করে রাখলাম, আরেকটাকে আমি ঘুরাইতে পারবো কিনা? এই যে ঘুরতেছে না? কিন্তু যদি দুইটা অধিক্রমণ হয় তাহলে কি এক পাশে স্থির রেখে আরেক পাশে ঘোরানো যাবে না। কথা বুঝে গেল? তাহলে সিগমা বন্ধনে পাশাপাশি দুইটা মৌলের মধ্যে যদি সিগমা বন্ধন হয়, অর্থাৎ একক বন্ধন হয়,
তাহলে একটাকে স্থির রেখা আর একটাকে ঘোরানো যায়, তার মানে সিগমা বন্ধনে অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব। কথা ক্লিয়ার? যেমন আমি একটা উদাহরণ বলি, ধরে নাও কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, এটা হলো সিগমা। ঠিক আছে, আমরা জানি কার্বনের সাথে কার্বন যদি ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে একটা সিগমা একটা পাই হয়, তাই তো? আচ্ছা, তো এই যে ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকলে ধরে নিলাম এটা সিগমা এটা পাই, পাই বন্ধন থাকলে কি মুক্ত আবর্তন সম্ভব? অর্থাৎ একটাকে স্থির রেখা আরেকটাকে ঘোরানো যাবে? ঘুরবে না। কিন্তু সিগমা বন্ধন থাকলে একটাকে স্থির রেখা আরেকটাকে ঘোরানো যাবে। তাহলে সিগমা বন্ধনে অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব, পাই বন্ধনে অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি পাশাপাশি দুইটা মৌলের মধ্যে সিগমা বন্ধন একটাই হয়, আর যদি পাই বন্ধনের কথা বলি তাহলে দেখো আমরা জানি কার্বন কার্বন একে অপরের সাথে ট্রিপল বন্ধনের মাধ্যমেও যুক্ত থাকে। সেই ট্রিপল বন্ধনের মধ্যে একটা হলো সিগমা আর বাকি দুইটা কি পাই। তার মানে পাশাপাশি দুইটা মৌলের মধ্যে সিগমা বন্ধন একটাই হয় আর পাই বন্ধন একাধিক হতে পারে। কথা ক্লিয়ার? ওকে, এই হলো সিগমা এবং পাই বন্ধনের মোটামুটি পার্থক্য। তাহলে আমরা দেখলাম যে সমযোজী বন্ধন মূলত অরবিটালের অধিক্রমণের মাধ্যমে হয়। অরবিটালের অধিক্রমণ দুই ধরনের হয়, একটা মুখোমুখি একটা পাশাপাশি। যদি মুখোমুখি অধিক্রমণ হয় তাহলে বন্ধনটা হয় সিগমা, আর যদি পাশাপাশি অধিক্রমণ হয় তাহলে বন্ধনটা হয় পাই বন্ধন। ওকে, এখন আসি, কথা বলো না, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবে, আমি একটা যৌগের উদাহরণ বলবো, CH4। এই যৌগটাতে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করছে। তা আমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করি, কার্বন 1s2 2s2 2p2, তাই তো? আমরা জানি p অরবিটাল একটা ফাঁকা আছে, তাই কার্বনকে উত্তেজিত করলে s থেকে একটা ইলেকট্রন p অরবিটালে যাবে, তাই তো? তা আমি কার্বনকে এই জন্য উত্তেজিত করলাম। এখানে খেয়াল রাখবা, যদি তুমি লেখো উত্তেজিত অবস্থায় তাহলে স্টার্ট দিবা না, আর স্টার চিহ্ন দিলে উত্তেজিত অবস্থা লিখবা না, কারণ দুইটা একই কথা মিন করে। ক্লিয়ার? ওকে, তাহলে স্টার চিহ্ন দিছি আমি, আর উত্তেজিত অবস্থায় লিখবো না। এবার ইলেকট্রন বিন্যাস করি। এই যে আমি যেহেতু উত্তেজিত করছি, এই 2s থেকে একটা ইলেকট্রন 2p যে ফাঁকা অরবিটাল আছে সেখানে চলে যাবে। তাহলে 2s এ এখন ইলেকট্রন হবে একটা, 2p তে কয়টা অরবিটাল? তিনটা, 2px 2py এবং 2pz। এই হলো তিনটা বিজোড় ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে কার্বনের বিজোড় ইলেকট্রন 4টা, একটা এস এ আছে, বাকি 3টা পি তে আছে। এই 4টা ইলেকট্রনই মূলত 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে শেয়ার করছে। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি? 1s1, তাই না? তো এরকম কয়টা হাইড্রোজেন পরমাণু? 4টা হাইড্রোজেন পরমাণু। এখন দেখো, এই হলো কার্বন, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা। কার্বনের একটা এস অরবিটালের ইলেকট্রন শেয়ার করছে আর বাকি 3টা পি অরবিটালের ইলেকট্রন শেয়ার করছে। তো শেয়ারটা যদি এরকম হয়, আমরা জানি এস অরবিটাল দেখতে কেমন? গোলাকার। তা আমি এই যে কার্বনের একটা অরবিটাল লিখলাম গোলাকার, আর বাকি 3টা কি? পি, পি ডাম্বেল আকার। তাহলে এই 3টা পি অরবিটাল আঁকলাম আমি ডাম্বেল আকার। এই যে 3টা পি অরবিটাল আঁকলাম ডাম্বেল আকার। এখন এদের সাথেই তো হাইড্রোজেনের যে এস অরবিটাল, হাইড্রোজেনের 4টা হাইড্রোজেনের এস অরবিটাল, তো এস অরবিটাল দেখতে গোলাকার, এরা সবাই এদের সাথে বন্ধন তৈরি করবে, তাই তো? তা আমি যদি এই যে হাইড্রোজেনের এস অরবিটাল দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, দেখো তো এই যে কার্বন হাইড্রোজেনের যে 4টা বন্ধন এখানে তৈরি হয়েছে, এই 4টা বন্ধন কি একই রকম? হ্যাঁ, এই যে এই বন্ধনের দৈর্ঘ্য আর এই বন্ধনের দৈর্ঘ্য কি একরকম হবে? এই বন্ধনের স্থিতিশীলতা আর এই বন্ধনের স্থিতিশীলতা কি একরকম হবে? কিন্তু আমরা যখন লুইস চিত্র আঁকি সে তখন কিভাবে আঁকি, যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধন, সেই বন্ধনগুলো সব একই রকম। এখানকার বন্ধন শক্তির মান কত? 414 কিলোজুল পার মোল। এগুলো সব বন্ধনের জন্যই, তাই না? 4টা বন্ধনের শক্তি কত? 414। তা আমরা তো বন্ধন শক্তি সব সমান ধরি, তো এইখানে তো আমি দেখতেছি যে সমান ধরা ঠিক না, সমান তো হওয়ার কথা না। তো সমান কিভাবে হয়? সমান কিভাবে হয় সেটা হচ্ছে, এই যে ভিন্ন ভিন্ন বন্ধন একই যৌগের মধ্যে এইভাবে গঠন হয় না, তাহলে যৌগের আকৃতি সুষম হয় না। তো সুষম আকৃতি তৈরির জন্য বন্ধন দৈর্ঘ্য, বন্ধন স্থিতিশীলতার জন্য সব একই রকম হয়। এই জন্য এই যে কেন্দ্রীয় মৌল যে কার্বন, এটা কি করে, তার শেষ শক্তি স্তরের যে বিজোড় ইলেকট্রন যুক্ত অরবিটাল গুলো আছে এগুলোকে মিক্স করে। ঠিক আছে? মিক্স করলে দেখো এখানে একটা এস ক্যারেক্টার আর বাকি 3টা হলো পি ক্যারেক্টার। এদেরকে মিক্স করলে আমরা যে ক্যারেক্টারটা পাবো সেটাকে আমরা কি বলবো? সংকর জাত। কি বলবো?
শঙ্কর জাত। তো আমি মিক্স করতেছি কাকে? অরবিটালকে, তাহলে আমি পাবো শঙ্কর অরবিটাল। কি পাবো? কথা ক্লিয়ার? যেমন দুইটা আমের জাত মিক্স করছো, তাহলে নতুন যে জাত পাবে সেটা আমের শঙ্কর জাত। তা আমি তো এখানে আম মিশ্রিত করতেছি না, কি করতেছি? অরবিটাল। তাহলে আমি এখানে পাবো শঙ্কর অরবিটাল। কথা ক্লিয়ার? তো যে শঙ্কর অরবিটালটা পাবো তার নাম হবে, একটা এস আর তিনটা পি মিক্স করতেছি, নাম হবে sp3। ক্লিয়ার? তো আমি কয়টা এরকম শঙ্কর জাত পাবো? সেটা হচ্ছে আমি এখানে মিক্স করছি কয়টা? চারটা, মোট চারটা মিক্স করছি, তার মানে আমি শঙ্কর জাতও পাবো চারটা। ঠিক আছে? তো শঙ্কর জাত সম্পর্কে তো আমাদের ধারণা আছে, শঙ্কর জাত দেখতে একই রকম হয়, তাই না? ওকে, তার মানে এই কার্বন চারটা, হাইড্রোজেন তিনটা পি অরবিটাল এবং একটা এস অরবিটাল একে অপরের সাথে মিশ্রিত করে চারটা শঙ্কর জাতের অরবিটাল তৈরি করে। এই যে sp3 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 sp3, দেখো তো চারটা দেখতে একই রকম না? এখন যদি হাইড্রোজেন এদের সাথে বন্ধন তৈরি করে, তাহলে দেখো সবগুলো বন্ধন একই রকমের দেখতে হবে, দৈর্ঘ্য একই রকম হবে, শক্তিও একই রকম হবে। তো এরকম সুষম আকৃতি তৈরির জন্য কেন্দ্রীয় মৌলগুলো তাদের সেই শক্তি স্তরের অরবিটাল গুলোকে মিক্স করে শঙ্কর জাতের অরবিটাল তৈরি করে। কথা ক্লিয়ার? তাহলে শঙ্করায়ন কেন হয় কথাটা বুঝতে পারলাম। এখন শঙ্করায়ন কত ধরনের হয় এটা বুঝবো। আচ্ছা, কথা বলো না। আমি পুরো ছকটা লিখে দিচ্ছি, পুরোটা লিখবো না, এখানে যতটুকু প্রয়োজন ততটুকু লিখতেছি, ঠিক আছে? শঙ্করায়ন, জ্যামিতিক আকৃতি আর বন্ধন কোণ। কোন শঙ্করায়নের জ্যামিতিক আকৃতি কেমন এবং তার বন্ধন কোণ কত করে হবে? তো প্রথম যে শঙ্করায়ন বা শঙ্কর অরবিটাল তার নাম হচ্ছে sp। যদি আমি একটা s আর একটা p অরবিটাল মিক্স করি, তাহলে যে শঙ্কর জাত পাবো তার নাম কি হবে? sp শঙ্কর জাত বা sp শঙ্কর অরবিটাল। তো এই sp শঙ্কর অরবিটালের জ্যামিতিক আকৃতি কেমন? sp শঙ্কর অরবিটালের জ্যামিতিক আকৃতি হচ্ছে সরল রৈখিক। সরল রৈখিক অর্থাৎ দেখতে অনেকটা এরকম হবে। তো সরল রৈখিক হলে বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। আর এরপরেরটা হলো sp2 শঙ্করায়ন। আচ্ছা, একটা এস আর যদি দুইটা পি মিক্স করি, তাহলে যে শঙ্কর জাত পাবো তার নাম হচ্ছে sp2। sp2 শঙ্করায়নের জ্যামিতিক আকৃতি কেমন? সমতলীয় সমতলীয় ত্রিকোণাকার। ওই একই কথা, ঠিক আছে? সমতলীয় ত্রিকোণাকার, যেমন এই যে এরকম হবে। বুঝতে পারছি? সমতলীয় ত্রিকোণাকার। এটার বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। আচ্ছা, বাকিগুলো বলতে থাকো। sp3, একটা এস তিনটা পি, এটার জ্যামিতিক আকৃতি কেমন? চতুস্তলকীয়। চতুস্তলকীয়। আচ্ছা, চতুস্তলকীয়টার দেখতে কেমন দেখাবে? এই দেখেন, এই যে এরকম, এটা হলো চতুস্তলকীয় আকৃতি। আচ্ছা, এটার বন্ধন কোণ কত? অথবা 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, এরপরেরটা কি হবে? sp3d। sp3d শঙ্করায়নের জ্যামিতিক আকৃতি ত্রিকোণাকার, দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিড, কথা খেয়াল করবা। ত্রিকোণাকার মানে কোণ কয়টা? এই দেখো, 1 2 3, তিনটা কোণ হয়েছে, এই যে তিনটা কোণ। এবার দ্বিপিরামিড বললে এই যে মাঝখান থেকে দুইটা পিরামিড বানাই দেবা, এই যে একটা আর এই দুইটা পিরামিড, এই যে এই পাশে একটা এই পাশে একটা। ঠিক আছে? দেখো, এই পাশটা একটা পিরামিডের মতো, এই পাশটা একটা পিরামিডের মতো। ক্লিয়ার? তাহলে ত্রিকোণাকার আকার পরে দ্বিপিরামিডটা আঁকবা। আচ্ছা, এটার বন্ধন কোণ 120 ডিগ্রি ও 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এর পরে শঙ্করায়নটার নাম কি? 2, তাই না? এটার জ্যামিতিক আকৃতি অষ্টতলকীয়। অষ্টতলকীয়। আচ্ছা, অষ্টতলকীয় মানে 8টা তল থাকবে।
তো 8টা তল কিভাবে দেখো? আটটা তল হবে তাই না? দেখো তো 8টা তল হয়েছে কিনা। এই দেখো, 1 2 3 4 5 6 7 8 হয়েছে 8টা তল। অষ্টতলকীয়। আচ্ছা, এটা বন্ধন কোণ কত? 90 ডিগ্রি। এরপর এটা কি? sp3d3। এটা পঞ্চকোণীয় দ্বিপিরামিড। ঠিক আছে, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তাহলে পঞ্চকোণীয় মানে 5টা কোণ আছে, আমরা 5টা কোণ আগে আঁকবো। দেখো কি, এই দেখো 5টা বাহু, পঞ্চভুজীয়। ঠিক আছে। আচ্ছা, এই দেখো পঞ্চকোণীয়। ক্লিয়ার? এরপরে কি দ্বিপিরামিড বলছে না? তাহলে আমি কি বলছিলাম? 2টা পিরামিড বানাই দিবা এবার। এই যে একটা এই পাশে আর একটা এই পাশে, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। এটা বন্ধন কোণ কত? 90 ডিগ্রি আর 72 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপর এক্সেপশন, সেটা হচ্ছে তোমার জটিল যৌগের ক্ষেত্রে। আমি জটিল যৌগের নামটাও বলে দিই, সেটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার 2+। এই যৌগটার সংকরণ হচ্ছে sp2d। আমরা জানি সংকরণে সবার আগে s অরবিটাল যায়, তারপরে p, তারপরে d আসে। তো এখানে দেখো p অরবিটাল 3টা, তার মধ্যে 2টা আসছে, তার মধ্যে d চলে আসছে। তো এই ধরনের সংকরণকে ব্যতিক্রমী জটিল যৌগের ক্ষেত্রে ঘটে। তো এই সংকরণের জ্যামিতিক আকৃতি কেমন? হ্যাঁ, সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার মানে কি? 4টা তোমার হচ্ছে ইয়া তৈরি হবে এরকম, সমতলীয় বর্গাকার। এটা জ্যামিতিক আকৃতি সমতলীয় বর্গাকার। বন্ধন কোণ কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা সংকরায়ন নির্বাচনে যাব। সংকরায়ন নির্বাচন। ঠিক আছে, সংকরায়ন নির্বাচন বা সংকরায়ন নির্ণয় করব কিভাবে, কথা খেয়াল করবা। প্রথম কাজ হলো কেন্দ্রীয় মৌল নির্বাচন। কেন্দ্রীয় মৌল নির্বাচন। আচ্ছা, কেন্দ্রীয় মৌল আমরা কিভাবে বুঝি? কেন্দ্রীয় মৌল কোনটা? একটা যৌগের কেন্দ্রীয় মৌল কোনটা? যেটা সংখ্যায় কম অথবা জারণ মান বেশি। ঠিক আছে, সংখ্যায় কম অথবা জারণ মান বেশি, এই দুইটার মধ্যে যে কোনো একটা হইলেই হবে। আচ্ছা, এরপর 2 হচ্ছে যোজনী ইলেকট্রন। কোনটার? কেন্দ্রীয় মৌলের, তাই না? কেন্দ্রীয় মৌলের যোজনী ইলেকট্রন নির্ণয়। আচ্ছা, যোজনী ইলেকট্রন কাকে বলে আমরা জানি তো, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী ইলেকট্রন বলে। আচ্ছা, এটাকে আমরা সংক্ষেপে বলবো ব্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? তারপরে 3 হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন নির্ণয়। এটাকে আমরা সংক্ষেপে বলি বন্ড পেয়ার। তো বন্ধন জোড় কোনটা? যোজনী ইলেকট্রনের মধ্যে যে কয়টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে সেগুলোই বন্ধন জোড় ইলেকট্রন। তারপরে 4 হলো মুক্ত জোড় ইলেকট্রন তো নির্ণয়। মুক্ত জোড় হচ্ছে সংক্ষেপে কি বলে? লোন পেয়ার। তো লোন পেয়ার কোনটা? যোজনী ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করবে না সেটা হলো মুক্ত জোড় বা লোন পেয়ার। ওকে, এরপরে কি করব? এরপরে আমরা টোটাল করব বন্ড পেয়ার আর লোন পেয়ার, এই দুইটাকে যোগ করে। ঠিক আছে, এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, লোন পেয়ার সবসময় আমরা জোড়ায় লিখবো, জোড়ায়। মনে করো বিয়োগফল 2 আসছে, আমরা লিখবো 1, 4 আসলে 2 লিখবো, 6 আসলে 3 লিখবো, এরকম। আচ্ছা, তো বন্ড পেয়ার আর লোন পেয়ার যোগ করার পরে যে মান আসবে সেই মানটা যদি 2 হয়, 2 মানে কি? একটা এস আর একটা পি, অর্থাৎ এসপি সংকরায়ন। যদি 3 হয়
তাহলে sp2 সংকরায়ন, যদি 4 হয় তাহলে sp3 সংকরায়ন হবে, যদি 5 হয় তাহলে sp3d সংকরায়ন, যদি 6 হয় তাহলে sp3d2 হবে, আর যদি 7 হয় তাহলে sp3d3 হবে, sp3d3 হবে। আর এই জটিল যৌগের যেটা বললাম এটা আমরা আলাদাভাবে শিখবো, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দিয়ে শিখবো। তাহলে ক্লিয়ার সংকরায়ন নির্ণয়। এখন চলো আমরা দুই একটা যৌগের প্র্যাকটিস করে আমরা ব্যাখ্যাতে চলে যাব। প্রথমে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, একটু খেয়াল করবা। প্রথম কাজ কি? কেন্দ্রীয় মৌল নির্বাচন। তাহলে প্রথমে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় মৌল কোনটা? এখানে বেরিলিয়াম কেন্দ্রীয় মৌল। এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটার যোজনী ইলেকট্রন অর্থাৎ শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে পেয়ে যাব, কয়টা? দুইটা। তারপরে বন্ড পেয়ার, এখানে কয়টা বন্ড তৈরি করছে? দুইটা। তাহলে লোন পেয়ার কত? লোন পেয়ার 0। আচ্ছা বন্ড পেয়ার দুইটা কিভাবে? এই যে বেরিলিয়ামের সাথে দুইটা ক্লোরিন এভাবে যুক্ত থাকে, কারণ বেরিলিয়ামের যোজনী হলো 2 আর ক্লোরিনের যোজনী হলো 1 করে। ওকে, তাহলে লোন পেয়ার 0। এবার টোটাল কত? আমরা টোটাল করি কিভাবে? বন্ড পেয়ার আর লোন পেয়ার যোগ করে। তাহলে কত হবে? 2। 2 হলে আমি কি বলছিলাম? সংকরায়ন sp। তার মানে বেরিলিয়াম ক্লোরাইড যৌগে কেন্দ্রীয় মৌল বেরিলিয়ামের sp সংকরায়ন ঘটে। এরপরে হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, নাকি? এগুলো আগেও করাইছি। আচ্ছা এখানে সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল অ্যাটম হলো বোরন, এটার যোজনী ইলেকট্রন কত? 3। বন্ড পেয়ার কত? 3। লোন পেয়ার কত? 0। টোটাল কত? এই দুইটার যোগফল, টোটাল করলে কত হবে? 3। 3 আসলে সংকরায়ন কি? sp3, sp2, তাই তো? sp2। আচ্ছা এরপরে হচ্ছে nh3। nh3 এর সংকরায়ন কি আমরা চলো বের করি। এখানে সেন্ট্রাল অ্যাটম কে? নাইট্রোজেন, এটার ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। বন্ড পেয়ার 3, তাহলে লোন পেয়ার? লোন পেয়ার কত? 2। 2 মানে কয় জোড়া? তাহলে আমরা লিখবো 1, ঠিক আছে। তারপরে টোটাল করো, টোটাল করলে কত হয়? 4 হলে সংকরায়ন কি? sp3। তার মানে এই যৌগে sp3 সংকরায়ন ঘটে। এরপরে ch4। ch4 এ সেন্ট্রাল অ্যাটম কে? সেন্ট্রাল অ্যাটম কার্বন। তারপরে ভ্যালেন্স ইলেকট্রন কত? 4। বন্ড পেয়ার কত? 4। লোন পেয়ার কত? 0। টোটাল কত? টোটাল হলো 4, সংকরায়ন কি? sp3। ক্লিয়ার? আচ্ছা আরেকটা করব, h2o। এইটা করো h2o। আচ্ছা এটা সংকরায়ন কি তাহলে? sp3। তাহলে আমরা গুরুত্বপূর্ণ তিনটা যৌগের সংকরায়ন করলাম, NH3, CH4 এবং H2O। এই তিনটা যৌগ দিয়ে প্রশ্ন হয় বেশি, ঠিক আছে। তো আমরা সংকরায়ন বের করলে এইভাবে করব, মুক্ত জোড় যদি থাকে জোড়ায় লিখবো, লিখে তারপরে টোটাল করে সংকরায়ন বের করব। এখন যদি কোন যৌগে পাই বন্ধন থাকে তাহলে সংকরায়ন বের করতে গেলে একটা ভেজাল আছে। হ্যাঁ, যেমন কার্বন ডাই অক্সাইড, এটার সংকরায়ন যদি বের করি তাহলে এখানে কেন্দ্রীয় মৌল কে? সেন্ট্রাল অ্যাটম কার্বন। আমরা জানি এটার যোজনী ইলেকট্রন কত? 4। তাহলে বন্ড পেয়ার কয়টা আছে এখানে? আমরা জানি অক্সিজেনের যোজনী হলো 2, তার মানে অক্সিজেন দুইটা করে বন্ড তৈরি করে। তাহলে একটা কার্বনের সাথে দুইটা অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত, অর্থাৎ এখানে বন্ড পেয়ার আছে টোটাল কত? 4। এই যে 4টা বন্ধন, ক্লিয়ার? তাহলে লোন পেয়ার কত? লোন পেয়ার 0। তাহলে টোটাল কত? টোটাল কত হয়? 4। 4 হলে সংকরায়ন কি? কিন্তু এটা সংকরায়ন sp3 হবে না। কি হবে? যদি কোনো যৌগে পাই বন্ধন থাকে তাহলে পাই বন্ধন বাদ দিয়ে সংকরায়ন নির্ণয় করতে হয়। এখন কেন এটা করতে হয় এটাও তো জানতে হবে, পাই বন্ধন কেন বাদ দিতে হবে। এর কারণ হচ্ছে সংকরায়ন থেকে তুমি যৌগের জ্যামিতিক আকৃতি বলতে পারো। এখন জ্যামিতিক আকৃতিতে পাই বন্ধনের কোনো প্রভাব নাই, জ্যামিতিক আকৃতি মূলত তৈরি করে সিগমা বন্ধন। কিভাবে? এটার একটা ব্যাখ্যা হলো, ধরে নাও এই যৌগটা হলো সাইক্লোহেক্সেন, যৌগটা দেখতে কেমন? ষড়ভুজীয়। আবার আরেকটা যৌগ আছে ষড়ভুজীয়, যেটা হলো বেনজিন। দেখো এই হলো বেনজিন, এখানে কিন্তু পাই বন্ধন আছে। তো এই যে ষড়ভুজীয় আকৃতিটা কে দিছে? পাই বন্ধন না সিগমা বন্ধন? তাহলে জ্যামিতিক আকৃতি মূলত সিগমা বন্ধনের মাধ্যমে নির্ধারিত হয়, বুঝে গেল? এই জন্য পাই বন্ধন জ্যামিতিক আকৃতিতে কোনো ইফেক্ট ফেলে না, অর্থাৎ সংকরণে পাই বন্ধনের কোনো কাজ নেই। এই জন্য পাই বন্ধন বাদ দিতে হবে।
কথা ক্লিয়ার? তাহলে সংকরের নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো যৌগে পাই বন্ধন থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তাহলে এখানে পাই বন্ধন কয়টা আছে বলো? দুইটা। তাহলে পাই বন্ড দুইটা বাদ দাও, পাই বন্ড দুইটা যদি বাদ দেই তাহলে এখানে অবশিষ্ট থাকে কত? দুই। দুই মানে সংকরণ কি? sp, তার মানে কার্বন ডাই অক্সাইডে sp সংকরণ ঘটে। ঠিক আছে? তো এরকম যেখানেই পাই বন্ধন আছে সেখানে পাই বন্ধন আমরা বাদ দিয়ে তারপরে সংকরণ নির্ণয় করব। এরপরে আর বাকি থাকলো দুইটা, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন, যেমন আমি যদি বলি NH4+, এটা কি ক্যাটায়ন। এখানে কেন্দ্রীয় মৌল কি? নাইট্রোজেন। যোজনী ইলেকট্রন কত? নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন কত? 5। আচ্ছা, 5 লিখলাম। কিন্তু যেহেতু এটা ক্যাটায়ন, যতগুলো পজিটিভ চার্জ থাকবে ক্যাটায়নে তুমি ততগুলো যোজনী ইলেকট্রন থেকে বাদ দিয়ে দিবা। তাহলে এখানে বাদ দিলে কত হবে? 4। এবার বন্ড পেয়ারে যাই, কয়টা বন্ধন? 4টা বন্ধন। এবারে লোন পেয়ার, লোন পেয়ার কত? 0। তাহলে টোটাল কত? টোটাল কত? 4। 4 মানে সংকরণ কি? তার মানে NH3 আর NH4+ দুইটারই sp3 সংকরণ হয়। ওকে, আচ্ছা এটা গেল ক্যাটায়নের ক্ষেত্রে। এবার অ্যানায়নে যাই। অ্যানায়নে ধরো আমি কার্বনের CO3 এর কথা যদি বলি, এখানে কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় মৌলকে কার্বন। যোজনী ইলেকট্রন কত? 4। যোজনী ইলেকট্রনের সাথে অ্যানায়নে যতগুলো নেগেটিভ চার্জ থাকবে সব যোগ করে দিবা। তাহলে নেগেটিভ চার্জ আছে 2, যোগ করলে কত হবে? 6। এবার বন্ড পেয়ার, এখানে অক্সিজেন কয়টা? 3টা। অক্সিজেন কয়টা করে বন্ড তৈরি করে? 2টা। তাহলে টোটাল কয়টা বন্ড আছে এখানে? 6টা। বন্ড পেয়ার 6। তাহলে লোন পেয়ার কত? 0। টোটাল কত? টোটাল 6। 6 হলে সংকরণ কি? একটা এস, একটা এস, দুইটা পি, সরি 3টা পি আর 2টা ডি, তাই না? তার মানে sp2d2, সরি sp3d2, sp3d2 এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে পাই বন্ড আছে। ওই যে আমি বললাম যে অক্সিজেন কয়টা করে বন্ড তৈরি করে? 2টা। তাহলে টোটাল 6টা বন্ড আছে। তো 6টা বন্ধনের মাধ্যমে 3টা আছে সিগমা আর 3টা আছে পাই। এই যে এখানে আমরা দেখাইলাম, এই যে ডাবল বন্ড তৈরি করলে একটা সিগমা একটা পাই। তাহলে ওখানে টোটাল 6টা বন্ড তৈরি করছে, 6টার মধ্যে 3টা সিগমা 3টা পাই। তাহলে শেষে গিয়ে আমরা পাই বন্ধন 3টা বাদ দিব, পাই বন্ড 3টা বাদ। তাহলে টোটাল কত আসে? 3। 3 আসলে সংকরণ কি? sp2। ক্লিয়ার? এই হলো তোমার অ্যানায়নের ক্ষেত্রে সংকরণ নির্ণয়। আরেকটা বাদ থাকলো, সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগের সংকরণ নির্ণয়। ঠিক আছে? জৈব যৌগের সংকরণ নির্ণয়। জৈব যৌগের মধ্যে সবসময় খেয়াল রাখবা কেন্দ্রীয় মৌল হচ্ছে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্বন। কেন্দ্রীয় মৌল ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্বন। তো যদি কোনো যৌগে কার্বনের 4টা সিগমা বন্ধন দেখো তাহলে বুঝবা ওই কার্বনের sp3 সংকরণ হয়েছে। যদি দেখো 3টা সিগমা আছে একটা পাই আছে তাহলে বুঝবা ওই কার্বনের sp2 সংকরণ হয়েছে। যদি 2টা সিগমা আর 2টা পাই বন্ড থাকে তাহলে বুঝবা ওইটার sp সংকরণ হয়েছে। ঠিক আছে? উদাহরণ হচ্ছে CH4। CH4 এর স্ট্রাকচারটা কি? এখানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন একক বন্ধনের মাধ্যমে যুক্ত। তাহলে এই কার্বনের সিঙ্গেল বন্ডগুলো কি সবগুলোকে আমরা কি বলি? সিগমা। তাহলে এই কার্বনের কয়টা সিগমা বন্ড আছে? 1 2 3 4। তাহলে 4 সিগমাতে সংকরণ কি? এই যে CH4 এর sp3 সংকরণ আমরা একটু আগে বের করে দেখলাম, তাই না? এরপরে হচ্ছে C2H4। এটার নাম কি? C2H4 নাম কি? C2H4 এর নাম কি? ইথিন। আচ্ছা, ইথিন মানে অ্যালকিন। অ্যালকিনে ডাবল বন্ড থাকে। তাহলে এখানে যে দুইটা কার্বন আছে, দুই কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে। ক্লিয়ার? এবার প্রথম কার্বনে 2টা হাইড্রোজেন, পরের কার্বনেও 2টা হাইড্রোজেন। এখন আমরা প্রথম কার্বনের কথা যদি বলি, এখানে সিঙ্গেল বন্ডগুলো সিগমা, ডাবল বন্ডের একটা সিগমা একটা পাই। এই কার্বনেও তাই, সিঙ্গেল বন্ডগুলো সিগমা। তাহলে প্রথম কার্বনে কয়টা সিগমা আছে? পাই কয়টা? তাহলে 3 সিগমা 1 পাই সংকরণ কি? এর পরের কার্বনে যাও, 3টা সিগমা একটা পাই, 3 সিগমা 1 পাই সংকরণ কি?
ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আরেকটা C2H2, এইটার সংকরণ নির্ণয় করব। C2H2 এটার নাম কি? ইথাইন। তার মানে অ্যালকাইন, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তাহলে আমরা এখানে কার্বনের এই কার্বন হাইড্রোজেন বন্ধন সিগমা, এখানে একটা সিগমা আর বাকি দুইটা হলো পাই, এখানে এটা সিগমা। তাহলে প্রথম কার্বনের কথা যদি বলি, দুইটা সিগমা দুইটা পাই, তাহলে 2 সিগমা 2 পাই সংকরায়ন sp। পরের কার্বনেও দেখো 2 সিগমা 2 পাই সংকরায়ন sp। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখলাম যে এই যৌগগুলোতে দুইটা কার্বনে সেম সংকরায়ন হচ্ছে, তাই তো? আবার কিছু যৌগ আছে যেখানে ভিন্ন ভিন্ন সংকরায়ন হতে পারে। যেমন একটা উদাহরণ হলো, আমি ইথানলের কথা যদি বলি, CH3CHO, এটার নাম কি? ইথানল। এটার স্ট্রাকচারটা কেমন? এই হলো এটার গঠন, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু বন্ধনগুলো দেখি। এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই। তাহলে এই প্রথম কার্বনে যাই, প্রথম কার্বনের 4টা সিগমা সংকরায়ন sp3। পরের কার্বনে যাই, 3টা সিগমা, একটা পাই sp2। তার মানে একই যৌগে ভিন্ন সংকরায়ন হতে পারে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? সংকরায়ন নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? নাই। জটিল যৌগের সংকরায়ন কিভাবে বের করতে হয়? জটিল যৌগ, জটিল যৌগ। আচ্ছা, জটিল যৌগের সংকরায়ন কিভাবে বের করতে হয়? যেমন ধরো, খেয়াল করো, হেক্সাসায়ানোফেরেট, এই কথা বলো না, হেক্সাসায়ানোফেরেট, এখানে এখানে এই যৌগটা সংকরায়ন কি হবে এটা তুমি একবারে দেখেই বলে দিতে পারবা। খেয়াল করে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে গ্রুপগুলো থাকে এগুলোকে লিগ্যান্ড বলে। ঠিক আছে? তো যে যৌগের লিগ্যান্ড সংখ্যা যত হবে তার উপর বেস করে সংকরায়ন বলে দিবা। এখানে লিগ্যান্ড কয়টা আছে? 6 হলে সংকরায়ন কি? sp3d2। বুঝা গেল বিষয়টা? যদি লিগ্যান্ড 5টা হয় তাহলে sp3d, যদি লিগ্যান্ড 4টা হয় তাহলে sp3। কথা ক্লিয়ার? একটা ব্যতিক্রম আছে, কোনটা? টেট্রামিন কপার 2+, এটার সংকরায়ন, এখানে লিগ্যান্ড আছে 4টা, সংকরায়ন হওয়ার কথা কি sp3, কিন্তু হবে কি sp2d। ঠিক আছে? এখন কেন এটা হয় চলো একটু দেখে আসি। এখানে কপারের জারণ মান কত? +2। তো কপার +2 এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আর্গন 18, তারপরে কি 3d9 4s0, এই হলো ইলেকট্রন বিন্যাস। এখন আমরা এই 3d-টাকে ভাঙবো, ভেঙে লিখবো। তাহলে 3d-টাকে ভাঙলে ডি অরবিটাল 5টা, 1 2 3 4 5, তারপরে 4s, তারপর 4p। খেয়াল করবো সবাই, এই যে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 9টা ইলেকট্রন দিতে। ক্লিয়ার? এখন লিগ্যান্ডের অরবিটাল যখন এই যে অ্যামোনিয়া NH3, এই অ্যামোনিয়া একজোড়া মুক্তজোড় ইলেকট্রন নিয়ে যখন ডি অরবিটালের সংস্পর্শে আসে, তখন ডি অরবিটালের ইলেকট্রনগুলো পুনর্বিন্যস্ত হয় এবং ফাঁকা অরবিটাল তৈরি করে। তো এখানে যে একটা বিজোড় ইলেকট্রন আছে এটা তো পুনর্বিন্যাস হয়ে জোড়া বাঁধতে পারতেছে না, তাই না? তখন কি হয়? এটা বিকর্ষিত হয়ে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ 4p তে চলে যায়। ঠিক আছে? 4p তে চলে যায়। তো এই ইলেকট্রনটা যদি 4p তে চলে যায় তাহলে ফাঁকা অরবিটাল পাচ্ছি আমি একটা d, একটা s আর দুইটা p, অর্থাৎ s dsp, দুইটা, সরি d প্লাস s প্লাস দুইটা p, তাই তো? তাহলে এগুলো যদি মিশ্রিত হয় তাহলে সংকর জাত পাবো আমরা হচ্ছে dsp2। কথা ক্লিয়ার? একই কথা, dsp2 অথবা sp2d। ক্লিয়ার? এটা লিখতে হয় এভাবে dsp2, কারণ d অরবিটাল আগে, এই জন্য। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে আয়রনের জারণ মান কত? +3, আয়রন 3+, এটার ইলেকট্রন বিন্যাস করো, আর্গন 18,
তারপরে হলো 3D তে কয়টা ইলেকট্রন? 3D তে কয়টা বলো? আয়রন 3+ মানে কয়টা ইলেকট্রন আছে? 3D তে 5টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন আমরা এটাকে ভেঙে লিখি। আর্গন 18, 3D ভাঙবো 1 2 3 4 5, তারপরে 4s, তারপর 4p। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা 3D তে 5টা ইলেকট্রন দিই, 1 2 3 4 5। এই যে লিগ্যান্ডের অরবিটাল যখন ডি অরবিটালের সংস্পর্শে আসে তখন ডি অরবিটালের ইলেকট্রনগুলো পুনর্বিন্যস্ত হয়। তাহলে এইটা পুনর্বিন্যস্ত হয়ে এখানে আসবে, জোড়া বাঁধবে, এইটা এখানে পুনর্বিন্যস্ত হয়ে এখানে জোড়া বাঁধবে, তাই তো? এখানে জোড়া বাঁধবে আর এটা বিজোড় থাকবে। তাহলে ফাঁকা অরবিটাল পাচ্ছি আমি কয়টা? একটা, দুইটা ডি, তাই তো? দুইটা ডি, একটা এস আর 3টা পি। তাহলে শঙ্কর অরবিটাল আমি এখানে যেটা পাবো sp3d2, অর্থাৎ d2sp3, এভাবে বলা যায়। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই যে প্রশ্নটা খেয়াল করো, প্রশ্ন বুঝছো সবাই? যে আমরা এখানে বলছিলাম কপারের ক্ষেত্রে যে এখানে যে বিজোড় ইলেকট্রন ছিল এটা চলে গেছে 4p তে, তো এখানেও তো বিজোড় ছিল, এটা কেন 4p তে গেল না? এখানে সবসময় খেয়াল রাখবা এই লিগ্যান্ডের অরবিটালের কারণে ডি অরবিটালের বিকর্ষণজনিত ফলাফল পাবো আমরা একটা, দুইটা না। ঠিক আছে, যেমন এখানে পুনর্বিন্যাস হয়েছে, ফলাফল পেয়ে গেছি। এখন যদি এটাকে আবার ওখানে সরাইতে হয়, এটা দ্বিতীয় ফলাফল হবে, দ্বিতীয় ফলাফল পাওয়া যাবে না। এখানে পুনর্বিন্যাস হয় না, এই জন্য প্রথম ফলাফলই আমি পাইছি, উত্তেজিত হয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা চেঞ্জ হবে না। কথা ক্লিয়ার? তাহলে বিকর্ষণজনিত ফলাফল কয়টা? একটা। ক্লিয়ার? এই জন্য এরকম হয়েছে। ওকে, তাহলে জটিল যৌগের সংকরায়ন নির্ণয় কি, কথা বলো না। এবার একটু আমরা সংকরায়ন ব্যাখ্যায় যাব। CH4 NH3 ও H2O এর সংকরায়ন বন্ধন কোণ ও জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করো। কথা বলো না। আমরা একটু আগে করছি এই তিনটা যৌগের সংকরায়ন কি? sp3, তাই তো? তো সংকরায়ন ব্যাখ্যা করার নিয়ম কি? যদি তিনটা যৌগ একসাথে আসে তাহলে তুমি চাইলে আলাদা আলাদা করে ব্যাখ্যা করতে পারো, আবার চাইলে তিনটার সংকরায়নের যে মূল কথাগুলো একসাথে মার্জ করে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, আলাদা আলাদা করে লিখলে একটু বড় হবে আর একসাথে মার্জ করে লিখলে একটু ছোট হবে। ক্লিয়ার? কারণ প্রশ্ন হচ্ছে এই তিনটা যৌগের সংকরায়ন বন্ধন কোন জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করে, এর মধ্যে সব কথা বলে দিব। ঠিক আছে, তো তিনটা যৌগেরই সংকরায়ন হচ্ছে sp3। তো তুমি যদি আলাদা করে ব্যাখ্যা করো তাহলে কিভাবে লিখবা একটু খেয়াল করবা। ধরে নাও তুমি CH4 এরটা ব্যাখ্যা করবা, তাহলে বলবা CH4 এ কেন্দ্রীয় মৌল কার্বনের sp3 সংকরায়ন ঘটে। ঠিক আছে, লেখার পর কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। এবার উত্তেজিত করে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ঠিক আছে, যার ফাঁকা অরবিটাল আছে তাদের উত্তেজিত করা বাধ্যতামূলক। ঠিক আছে, যারা ব্যাচেলার। হ্যাঁ, করা যাবে না, তাই তো? এই হলো কার্বনের ফাঁকা 2p অরবিটাল ছিল, এই জন্য উত্তেজিত করে 2s থেকে একটা ইলেকট্রন 2p অরবিটালে চলে গেছে। ক্লিয়ার? এরপরে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা এবং হাইড্রোজেন 1s1 সংকরায়ন কি বললাম? এটা সংকরায়ন কি? sp3। তাহলে s অরবিটাল একটা আর p অরবিটাল কয়টা? এই যে বিজোড় ইলেকট্রন যুক্ত যে চারটা অরবিটাল আছে, একটা s 3টা p, এগুলো সংকরায়নে অংশগ্রহণ করবে। তো তুমি এখন ইলেকট্রন বিন্যাস করার পরে বলবা যে কার্বনের একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, কি বলবা? সমশক্তি সম্পন্ন একই জ্যামিতিক আকৃতির 4টি sp3 সংকর অরবিটাল গঠন করে। ঠিক আছে, এই ব্যাখ্যাটা লেখার পরে লিখবা সংকরায়নের অরবিটাল চিত্র। ঠিক আছে, এবার সংকরায়নের অরবিটাল চিত্র আমি আবার বলি প্রথম থেকে। প্রথমে বলবা এই যৌগটাতে কেন্দ্রীয় মৌল কার্বনের sp3 সংকরায়ন ঘটে, তারপরে কার্বন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা। কেন্দ্রীয় মৌলের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতেই হবে, বাধ্যতামূলক। ক্লিয়ার? যদি ফাঁকা অরবিটাল না থাকে সেক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, যেমন কার্বনের এখানে ফাঁকা অরবিটাল ছিল, এটা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতেই হবে।
আচ্ছা, এরপরে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে বলবা যে কার্বনের একটি s অরবিটাল, তিনটি p অরবিটাল একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন একই জ্যামিতিক আকৃতির চারটি sp3 সংকর অরবিটাল গঠন করে। তারপরে সংকরণের অরবিটাল চিত্র, এই যে একটা s অরবিটাল আর বাকি তিনটা হলো p অরবিটাল, তাই তো? তো p অরবিটাল দেখতে কেমন? ডাম্বেল আকার, 1 2 3, এই তিনটা হলো p অরবিটাল। আচ্ছা, এইগুলো যদি মিশ্রিত হয় তাহলে আমরা এখানে পাবো চারটা sp3 সংকর অরবিটাল। এই যে চারটা sp3, 1 2 3 4, এই হলো চারটি sp3 সংকর অরবিটাল, sp3 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 sp3। ঠিক আছে, এই সংকরায়নের অরবিটাল চিত্র আঁকার পরে কথা বলো, সংকরায়নের অরবিটাল চিত্র আঁকার পরে বলবা যে কার্বনের চারটি sp3 সংকর অরবিটালের সাথে এখানে হাইড্রোজেন কয়টা? চারটা। তার মানে চারটা হাইড্রোজেনের চারটি s অরবিটাল এদের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে। তো এই দেখো কার্বন sp3 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 sp3, ক্লিয়ার? এই যে কার্বনের চারটি sp3 সংকর অরবিটাল এদের সাথে হাইড্রোজেনের চারটি s অরবিটাল এই যে মুখোমুখি অতিক্রমণ করবে। তো মুখোমুখি অতিক্রমণ করলে গঠিত বন্ধন কি হয়? কি বন্ধন হয়? তাহলে এখানে কার্বন হাইড্রোজেন চারটি সিগমা বন্ধন গঠন করবে, এই যে চারটি সিগমা বন্ধন, ক্লিয়ার? এইভাবে CH4 অণু গঠিত হয়। আবার প্রথম থেকে বলি, CH4 যৌগে কেন্দ্রীয় মৌল কার্বনের sp3 সংকরণ ঘটে। এবার কার্বন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা, কেন্দ্রীয় মৌলের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করবা। করার পরে বলবা যে কার্বনের একটি s অরবিটাল, তিনটি p অরবিটাল একে অপরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন একই জ্যামিতিক আকৃতির চারটি sp3 সংকর অরবিটাল গঠন করে। তারপরে সংকরণের অরবিটাল চিত্র লিখবা। চিত্র আঁকার পরে তারপরে বলবা যে কার্বনের চারটি sp3 সংকর অরবিটালের সাথে চারটি হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে চারটি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, এই চারটি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠনের মাধ্যমে CH4 অণু গঠিত হয়। ওকে, আচ্ছা, এখন এই বাকি যৌগগুলোর ক্ষেত্রে যেমন NH3 এবং H2O সবার ক্ষেত্রেই ব্যাখ্যা একই রকম, কিন্তু একটা জায়গায় গিয়ে চেঞ্জ হবে। কোথায়? সংকরণের অরবিটাল চিত্র পর্যন্ত তিনটারই ব্যাখ্যা সেম, কিন্তু শেষে গিয়ে এইখানে এই যে যৌগ গঠনের চিত্রে এখানে গিয়ে একটু চেঞ্জ হবে। কিভাবে? দেখো, নাইট্রোজেনের সংকর অরবিটাল কয়টা? যদি sp3 সংকরণ হয় তাহলে এটার মধ্যে চারটা sp3 সংকর অরবিটাল পাবো। তো এখানে হাইড্রোজেন আছে কয়টা? তাহলে তিনটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তো ওর কাছে সংকর অরবিটাল কয়টা? বন্ধন গঠন করবে কয়টা? তাহলে একটা সংকর অরবিটাল বন্ধন গঠন করলো না, করবে না। ঠিক আছে, তো যদি সংকর অরবিটাল বন্ধন গঠন না করে তাহলে বুঝবে ওখানে মুক্ত জোড় ইলেকট্রন হিসেবেও আছে। যেমন এই দেখো, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 7, 1s2 2s2 2p x1 2p y1 2p z1। দেখো এর কোনো ফাঁকা অরবিটাল নাই কিন্তু, তাহলে এটাকে ইলেকট্রনিক এক্সাইটেশন দরকার নেই। এখন আমরা বলছি কি এটা সংকরণ কি sp3, তাহলে এই s আর তিনটা p মিলে কি হবে? একটা sp3। এখানে ইলেকট্রন কয়টা? দুইটা। আচ্ছা, এই s আর তিনটা p মিলে কি হবে? sp3। এখানে ইলেকট্রন কয়টা? একটা। এই যে s আর তিনটা p মিলে sp3, এখানে ইলেকট্রন কয়টা? একটা। এর পরেরটা তো তাই, sp3, ইলেকট্রন কয়টা? একটা। কথা বুঝে গেল? কোথায়? ও সরি, এখানে দুইটা হবে ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন, ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, এই যে তিনটা বিজোড় ইলেকট্রন যুক্ত যে sp3 সংকর অরবিটাল, এই তিনটা বিজোড় ইলেকট্রন যুক্ত sp3 সংকর অরবিটাল তিনটা হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে বন্ধন গঠন করবে। তাহলে একটা জোড়া ইলেকট্রন যুক্ত যে sp3 সংকর অরবিটাল আছে এটা বন্ধন গঠন করবে না, এইটা মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে থাকবে। যেমন এই দেখো নাইট্রোজেন sp3 sp3 sp3, এই দেখো একটা sp3 সংকর অরবিটাল যেটা মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে থাকলো, আর বাকি তিনটা sp3 সংকর অরবিটালের সাথে এই যে তিনটা হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল এই যে মুখোমুখি অতিক্রমণ করে এখানে বন্ধন গঠন করছে। ক্লিয়ার? তাহলে বলো H2O যৌগ এটাতেও যদি sp3 সংকরণ হয়, অর্থাৎ অক্সিজেনের যদি চারটা sp3 সংকর অরবিটাল থাকে তাহলে কয়টা বন্ধন গঠন করলো?
দুইটা, তাহলে সংকরিত অরবিটাল কয়টা থেকে গেল? এগুলো কি হিসেবে থাকবে? দেখো এটা মুক্তজোড় হিসেবে কিভাবে থাকে। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px 2py 2pz, এটা তো ফাঁকা অরবিটাল নাই। আচ্ছা, পি অরবিটালে 4টা ইলেকট্রন 1 2 এরকম, তাই তো? এই দেখো এস আর এই 3টা পি সংকরণে অংশগ্রহণ করছে, তাহলে এই sp3 তে কয়টা ইলেকট্রন আছে? 2টা। পরের sp3 তে কয়টা ইলেকট্রন? 2টা। পরের sp3 তে কয়টা ইলেকট্রন? একটা। এর পরের sp3 তে কয়টা ইলেকট্রন? একটা। কথা বুঝে গেল? এই যে বিজোড় ইলেকট্রন যুক্ত যে 2টা sp3 সংকর অরবিটাল আছে, এই 2টা বন্ধন গঠন করবে আর এইগুলো মুক্তজোড় হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে এইটার চিত্র যদি আঁকি, এই যে এরকম হবে চিত্র। এই যে sp3 এইখানে এই যে 2টা sp3 সংকর অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করেনি, এইগুলো মুক্তজোড় ইলেকট্রন হিসেবে থাকবে। ঠিক আছে, তাহলে 3টা যৌগই এই যে CH4 NH3 H2 তিনটারই সংকরায়ন কি? sp3। তো sp3 সংকরায়নের বন্ধন কোণ কত? 5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। তাহলে সবারই বন্ধন কোণ সেম হওয়ার কথা, কারণ সবারই সংকরায়ন সেম। কিন্তু CH4 এর বন্ধন কোণ 109.45 ডিগ্রি হলেও এই যে কই NH3 এর বন্ধন কোণ কত? 107 ডিগ্রি। আর H2 এর বন্ধন কোণ কত? 104 ডিগ্রি। কেন এটা হয়? 104.5 ডিগ্রি। কেন এটা হয়? হ্যাঁ, এটা হলো ভ্যাসপার মতবাদ, তাই না? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, এটাকে বলে ভ্যাসপার মতবাদ। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, যোজনী স্তরের ইলেকট্রনগুলোর জোড়ায় জোড়ায় বিকর্ষণ। ক্লিয়ার? তো এই মতবাদটা কি ছিল? যে লোন পেয়ার ইলেকট্রন বিকর্ষণের মান লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণের থেকে বেশি, এবং লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণের মান বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণের থেকে বেশি। অর্থাৎ বন্ধন জোড়কে বিকর্ষণ করে, মুক্ত জোড়ও বন্ধন জোড়কে বিকর্ষণ করে, মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ মানটা বন্ধন জোড় থেকে বেশি। কথা ক্লিয়ার? আবার মুক্ত জোড়কে বিকর্ষণ করে, মুক্ত জোড় বন্ধন জোড়কে বিকর্ষণ করে, এই দুইজনের মধ্যে বিকর্ষণ মানটা বেশি। তো এখানে যেহেতু দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এই জন্য এখানে বিকর্ষণ মাত্রাটা বেশি, এই জন্য বন্ধনের সংকোচন বেশি ঘটে। আর এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এই জন্য বন্ধনের সংকোচনটা কম হয়েছে। কোথায়? আচ্ছা, তাহলে কি বললাম? যে CH4 NH3 এবং H2O, এই যে NH3 এবং H2O তিনটা যৌগেরই সংকরায়ন কি? sp3, বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু একটার বন্ধন কোণ 109.5 ডিগ্রি হলেও বাকিগুলোর বন্ধন সংকোচন ঘটে। কেন? কারণ এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা আমরা ভ্যাসপার মতবাদ দিয়ে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ মুক্তজোড় বন্ধন জোড় থেকে বেশি, আবার মুক্তজোড় বন্ধন জোড় বিকর্ষণের মান বন্ধন জোড় থেকে বেশি। তো যেহেতু NH3 তে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এটা বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে বিকর্ষণ জনিত কারণে বন্ধন কোণ 109.5 ডিগ্রি এর পরিবর্তে হ্রাস পেয়ে 107 ডিগ্রি হয়। ঠিক আছে, আর H2O যৌগে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকায় এরা বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে বন্ধন কোণ হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি হয়। কথা ক্লিয়ার? পারবো লিখতে? আচ্ছা, তো এরকম আর কি কি যৌগ প্র্যাকটিস করবা? H2S, তারপরে হচ্ছে তোমার PH3, তারপরে করবা হচ্ছে NH4+, PH4+, তারপরে CCl4, এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি একটা বলে দিই, NH4+ বা PH4+, এদের সংকরণও সেম, sp3। তো NH4+, একটু খেয়াল করো, NH3, এই যে NH3 এটা সংকরণ কি? sp3। NH4+ এর সংকরণ sp3, এটা আমরা একটু আগে বের করছিলাম। তো দুইটারই সংকরণ সেম, একটার বন্ধন কোণ 107, কিন্তু NH4+ এর বন্ধন কোণ আবার 109.5 ডিগ্রি। বুঝতে পারছো? NH4+ এর আবার বন্ধন কোণ কত? 109.5 ডিগ্রি। তাহলে দুইটারই সংকরায়ন সেম, দুইটাই নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, অথচ বন্ধন কোণ ডিফারেন্ট। এর কারণ হচ্ছে
NH3 যৌগে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আর NH4+ যৌগে নাইট্রোজেনের এই এক জোড়া মুক্ত জোড় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। কথা ক্লিয়ার? এই জন্য এখানে বন্ধনের কোনো সংকোচন ঘটে না, আর এখানে ভ্যাসপার মতবাদ দিয়ে বন্ধনের সংকোচন ঘটে, যার ফলে এখানে বন্ধন কোণ কমে যায়। ক্লিয়ার? পারবো? আচ্ছা, আরেকটা প্রশ্ন শেষ, আরেকটা শেষ। এই যে H2O আর H2S, দেখো তো এই দুইটা যৌগে একই গ্রুপের মৌলের কিনা? অক্সিজেনের নিচেই সালফার, কথা খেয়াল করো, অক্সিজেনের নিচেই সালফার। তো এদের দুইজনের সংকরায়নও সেম, এদের দুইজনের সংকরায়নই sp3। তাহলে বন্ধন কোণ দুইজনেরই 109.5 ডিগ্রি হওয়ার কথা। আমরা পানিরটা দেখলাম 104.5 ডিগ্রি, আর H2S এর বন্ধন কোণ হচ্ছে 93 ডিগ্রি। এটা হচ্ছে 104.5 ডিগ্রি, আর এটা 93 ডিগ্রি। কেন? এরও দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরও দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই যে এক জোড়া, দুই জোড়া, দুই জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন। সালফার এবং অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যাও সমান। আর এই কথাটা খেয়াল করো, এই দুইটা যৌগেরই সংকরায়ন সেম, কেন্দ্রীয় মৌল একই গ্রুপের, দুইজনেরই এক জোড়া, দুই জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন, অথচ বন্ধন কোণ কম বেশি আছে। কেন এটা? এর কারণ হচ্ছে অক্সিজেনের নিচে সালফারের অবস্থান, তার মানে অক্সিজেনের থেকে সালফারের আকার বড়। তো কেন্দ্রীয় মৌলের আকার যত বড় হয়, এই মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ জনিত কারণে বন্ধনের সংকোচন তত বেশি ঘটে। ঠিক আছে? তাহলে আকার যত বড় হবে, বন্ধনের সংকোচন তত বেশি ঘটবে। এই জন্য অক্সিজেনের থেকে সালফারের আকার বড় হয়, এখানে বন্ধন কোণ কমে গিয়ে 93 ডিগ্রি হয়। কথা বুঝে গেছে নাকি? আর কোনো প্রশ্ন নেই? না না, ওইটা না, এখানে ওই ভ্যাসপার মতবাদ।